বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি হরমা কলেজে আয়োজিত ফিনান্সের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বন্ড ভ্যালুয়েশন নিয়ে বা বন্ডের মূল্যায়ন নিয়ে। যে আলোচনা কয়েকটা ভাগ থাকবে। প্রথমে থাকবে যে বন্ড কাকে বলে, দ্বিতীয়ত থাকবে বন্ড কত প্রকার, কোন বন্ডের কী বৈশিষ্ট্য, তারপরে থাকবে বন্ডের মূল্যায়ন কীভাবে করতে হবে, কোন বন্ড কীভাবে মূল্যায়ন করতে হবে। আশা করি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। তা আমরা এখন তোমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে বন্ড কাকে বলে। বন্ড হচ্ছে মানে এক প্রকার ঋণপত্র, এবং যে ঋণপত্রের মধ্যে টাকার পরিমাণ, সুদের পরিমাণ, পরিশোধকাল বা অন্যান্য শর্তাবলী লিখিতভাবে থাকে, তাকেই বন্ড বলে। অর্থাৎ এখানে সব কিছু কী করা থাকে, লিখিত বলা থাকে আর কি। এখন তাহলে বন্ডের কতগুলো বৈশিষ্ট্য আছে। তার প্রথমটি হচ্ছে যে এটা ঋণের দলিল, অবশ্যই এটা একটা ঋণ গ্রহণ করা। দ্বিতীয়ত ম্যাচুরিটি ডেট থাকা, সুদ থাকে, পরিচালনায় অংশ নিতে পারে না এরা, ভোটাধিকার থাকে না এদের, এদের একক মূল্য থাকে। এদের জামানত বিহীনও হতে পারে, জামানত যুক্ত এটা হতে পারে। সম্পত্তির উপর দাবি, দুই রঙের দাবি আছে, সাধারণ দাবি, সুনির্দিষ্ট দাবি। তাহলে এই সমস্ত হচ্ছে বন্ডের বৈশিষ্ট্য। তারপরে আমরা যেটা আলোচনা করব যে বন্ড ইস্যুর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। যে একটা হচ্ছে বন্ডের রূপান্তর বৈশিষ্ট্য, একটা পুনঃক্রয় বৈশিষ্ট্য, একটা শেয়ার বা স্টক ক্রয় করার ক্ষমতা। এখন আমরা আলোচনা করব বন্ডের যে প্রকারভেদ আছে, কত প্রকার বন্ড আছে। প্রথমত হলো জামানতের ভিত্তিতে বন্ড হচ্ছে দুই প্রকার, একটা জামানতবিহীন বন্ড, একটা জামানতযুক্ত বন্ড। আর পরিশোধের ভিত্তি থেকেও এটা দুই প্রকার, একটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড ঋণপত্র বা বন্ড, আর একটা হলো অপরিশোধযোগ্য। আর নিবন্ধনের উপর ভিত্তি করে এটা দুই প্রকার, একটা নিবন্ধিত আর একটা অনিবন্ধিত। রূপান্তর উপর ভিত্তিতে এটাও দুই প্রকার, একটা হচ্ছে রূপান্তরযোগ্য আর একটা অরূপান্তরযোগ্য। আর অন্যান্য বন্ড হচ্ছে একটা হচ্ছে আয় বন্ড, একটা হচ্ছে জিরো কুপন বন্ড। অর্থাৎ এই ধরনের বন্ড হচ্ছে কম মূল্যে বা বাট্টায় বিক্রয় করা হয়, এখানে কোনো সুদের হার উল্লেখ করা হয় না, শুধু মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করে ঋণপত্র ফেরত নেওয়া হবে তা উল্লেখ থাকে। এক্ষেত্রে ক্রয় মূল্য ও পরিশোধ মূল্যের পার্থক্য হচ্ছে ঋণদাতার আয়। তারপরে আরেকটা হচ্ছে জাং বন্ড। জাং বন্ড হচ্ছে উচ্চ ঝুঁকিসম্পন্ন এবং উচ্চ প্রতিদান সম্পন্ন বন্ডকে জাং বন্ড বলে। তারপরে ইউরো বন্ড। আন্তর্জাতিক কোনো ঋণগ্রহীতা যখন কোনো নিজ দেশের প্রচলিত মুদ্রার অবিহিত মূল্য ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশের ঋণপত্র ইস্যু করে, তখন তাকে ইউরো বন্ড বলে। বিদেশি বন্ড, এটা হচ্ছে আন্তর্জাতিক বন্ড আর কি। তারপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই বন্ডগুলো কিন্তু আসলে থার্ড পার্টি মালিক। আমরা এটা এদের কাছ থেকে কি ঋণ গ্রহণের মাধ্যমে আমরা এটা নিয়ে থাকি, এবং একটা সময় পরে এদের কী করতে হবে, পরিশোধ করতে হবে। এখন এই বন্ড ভ্যালুয়েশন করতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এটার কী উপাদান আমরা ভ্যালুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করব। চারটি উপাদান আমরা বিবেচনা করব। একটা হচ্ছে নগদ প্রবাহ। এটা কী জিনিস? নগদ প্রবাহের উপর মূল্যায়ন নির্ভর করে। নগদ প্রবাহ বলতে সম্পদের মালিকানা, সময়ের মধ্যে প্রত্যাশিত আয় এবং উক্ত সম্পদের মেয়াদ পূর্তিতে মূল্যকে বোঝায়। আর এটা প্রতিদান বা টাকা প্রাপ্তির সময়। যেহেতু সিকিউরিটি মূল্যায়নে অর্থের সময় মূল্যের ধারণা ব্যবহার করা হয়, তাই কত টাকা প্রতিদান বা আয় পাওয়া যাবে সেটাই প্রধান বিষয় নয়, কত বছর পরে পাওয়া যাবে সেটাও বিবেচ্য বিষয়। অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে প্রতিটি নগদ প্রবাহের সুনির্দিষ্ট সময়কাল জানা প্রয়োজন। তারপরে হলো সুদের হার বা ইন্টারেস্ট রেট। সুদের হার হলো নগদ প্রবাহ এর ব্যয়ের ব্যয় এটাই আসলে সুদ দিয়েই তো নেয় টাকাগুলো। যদি ঋণ গ্রহণ করা হয় তবে ঋণগ্রহীতার ঋণদাতাকে শতকরা নির্দিষ্ট হারে ঋণের অতিরিক্ত যে অর্থ প্রদান করা হয় তাকে সুদ বলে। সুদের হারের হ্রাসবৃদ্ধির উপর বন্ডের মূল্যের হ্রাসবৃদ্ধি নির্ভর করে। সুদের হার বেশি হলে বন্ডের ভ্যালুয়েশন একরকম, সুদের হার কম হলে বন্ডের ভ্যালুয়েশন অন্যরকম। তারপর হচ্ছে প্রত্যাশিত সুদের হার। নগদ প্রবাহের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ মূল্যায়নকে
প্রভাবিত করে। স্বাভাবিক ঝুঁকি বেশি হলে আয়ের হার বেশি হবে, আর যদি ঝুঁকি কম হয় আয়ের হার কম হবে। এই হলো ব্যাপার। কারণ বন্ড ভ্যালুয়েশনের জন্য আমাদের অনেকগুলো ফর্মুলার মধ্য দিয়ে যেতে হবে। তোমাদের কাজ হবে প্রথমে এই ফর্মুলাগুলো কী করা, পড়ে নিয়ে তারপরে বন্ড ভ্যালুয়েশনের অঙ্কে যাওয়া। এখন আমি তোমাদের যে ফর্মুলাগুলো প্রয়োজন হবে সেই ফর্মুলাগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কোনো সিকিউরিটির নামিক সুদের হার যদি নির্ণয় করতে হয় তাহলে KI সমান RF প্লাস RPI। KI হচ্ছে নমিনাল রেট অফ ইন্টারেস্ট ফর সিকিউরিটি আই, RF হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ ইন্টারেস্ট, RPI হচ্ছে রিস্ক প্রিমিয়াম। অথবা এটা আরেকবারও ব্যবহার করা যাবে, RF সমান K প্লাস IP, অর্থাৎ K হচ্ছে রিয়েল রেট অফ ইন্টারেস্ট আর IP হচ্ছে ইনফ্লেশন প্রিমিয়াম। এলে 1 নম্বর সূত্র। 2 নম্বর আমাদের লাগবে কার্যকরী সুদের হার নির্ণয়। সেটা হচ্ছে EIR সমান 1 প্লাস I ডিভাইড বাই M, আর পাওয়ার হচ্ছে M মাইনাস 1। এনে I হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, M হচ্ছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং বা কম্পাউন্ডিং টাইমস। 3 নম্বর আমার লাগবে মৌলিক মূল্যায়ন মডেল। VO সমান CFO ডিভাইড বাই 1 প্লাস K, পাওয়ার হচ্ছে 1 প্লাস CF2 ডিভাইড বাই 1 প্লাস K, পাওয়ার হচ্ছে 2 প্লাস, এভাবে আমরা CFN 1 প্লাস K পাওয়ার হচ্ছে N পর্যন্ত যাব। এখানে BO হচ্ছে ভ্যালু অফ অ্যাসেট অ্যাট দ্য টাইম 0 বা বিনিয়োগের বর্তমান মূল্য। CFT হচ্ছে ক্যাশ ফ্লো এক্সপেক্টেড অ্যাট দ্য এন্ড অফ ইয়ার T, আর K হচ্ছে ডিসকাউন্ট রেট অর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর N হচ্ছে টাইম অফ পিরিয়ড অফ ইনভেস্টমেন্ট বা মেয়াদের মোট সময়কাল। তারপরে আমরা যদি বন্ডের মূল্যায়ন করতে চাই, বন্ড ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট যোগ প্রেজেন্ট ভ্যালু অফ রিপেমেন্ট অ্যামাউন্ট, বা BO সমান 1 ইন্টু 1 ডিভাইড বাই 1 প্লাস KD, পাওয়ার হচ্ছে T, এটা সামেশন চিহ্ন থাকবে প্রথমে, তারপরে প্লাস হচ্ছে M ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস KD, পাওয়ার হচ্ছে N। এভাবে যাব। এখানে BO হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, I হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যানুয়াল ইন্টারেস্ট, KD হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, M হচ্ছে পার ভ্যালু রিসিভেবল অফ ম্যাচুরিটি, T হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, N হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড অফ বন্ড। আর যদি আমাদের কখনো অর্ধবার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে বন্ড মূল্যায়ন করতে হয় তাহলে আমার হবে এখানে সব জায়গায় 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আগের যে ফর্মুলায় 1 ছিল সেখানে 1-এর নিচে ভাগ 1/2 ইন্টু শুধু N ছিল, এখানে 2N হবে, আর T সমান 1 হবে, 1 প্লাস KD বাই 2 হবে, তারপর M প্লাস M ইন্টু 1 প্লাস KD বাই 2, পাওয়ার হবে 2N। এইভাবে আমার কী করতে হবে, 2টাকে, অর্থাৎ যেহেতু বছরে 2 বার সুদ দেওয়ার বিষয়, এই জন্য 2টাকে নিয়ে আসতে হবে এই জায়গায়। 6 নম্বর আমার লাগবে চিরস্থায়ী যে বা অপরিশোধযোগ্য বন্ড যেটা আছে তার মূল্যায়নের জন্য BO সমান সামেশন নিচে T উপরে ইনফিনিটি 1 প্লাস KD ডিভাইড বাই 1 প্লাস KD, T পাওয়ার হচ্ছে T সমান 1 প্লাস K পাওয়ার D। তাহলে I হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট, আর হচ্ছে KD হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর জিরো কুপন বন্ডের যদি মূল্যায়ন করতে হয় BO সমান M ডিভাইডেড বাই 1 প্লাস KD, পাওয়ার হচ্ছে N। ভায়ার M হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালু, KD হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, N হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। 8 নম্বর আমার লাগবে ফেরতযোগ্য বন্ডের দাম যদি আমি জানতে চাই, সেখানে লাগবে YTC 1 প্লাস CP মাইনাস SB ডিভাইড বাই N ডিভাইড বাই CP প্লাস SB ডিভাইড বাই 2 ইন্টু 100। এখানে হচ্ছে YTC হচ্ছে ইয়েল টু কল, I হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, CP হচ্ছে কল প্রাইস, SB সেলস প্রাইস, N হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তারপর আমাদের লাগবে চলতি উপার্জন হার নির্ণয় বা কারেন্ট টু ইল্ড বা CY নির্ণয়। সেটা হচ্ছে CY সমান অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইড বাই মার্কেট প্রাইস ইন্টু 100। 10 নম্বর আমার লাগবে মেয়াদ
সিদ্ধান্তে প্রত্যাশিত প্রতিদানের হার নির্ণয়। পিও সমান সমান 1 ইন্টু সামেশন, উপরে হচ্ছে এর, নিচে হচ্ছে টি সমান সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার হচ্ছে টি প্লাস এম ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার হচ্ছে এন। এখানে আই হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ, এম হচ্ছে মেয়াদান্তে প্রাপ্য মূল্য, এন হচ্ছে মেয়াদকাল, পিও হচ্ছে চলতি বছরের বাজার মূল্য, কেডি হচ্ছে আন্তঃপ্রতিদানের হার বা ইন্টারনাল রেট অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর 11 নম্বর হচ্ছে আমাদের যদি ওয়াইটিএম নির্ণয় করতে হয় বা ম্যাচুরিটি আমাদের যদি ওয়াইটিএম জানতে হয়, সেটা হচ্ছে ওয়াইটিএম সমান সমান 1 প্লাস এম মাইনাস পিও ডিভাইডেড বাই এন ডিভাইড বাই 0.60 পিও প্লাস 0.40 এম। অর্থাৎ এখানে এম হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, তারপরে পিও হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অফ ম্যাচুরিটি, আই হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। তাহলে এই যে 11টা সূত্র, এই 11টা সূত্র তোমার যদি জানা থাকে তাহলে আমি জিনিসটা একটু সামারি করে দেই। সেটা হচ্ছে এই যে আমরা আমাদের কী করতে পারি, মানে টাকার প্রয়োজনে বাইরে থেকে আমরা নিয়ে আসতে পারি, টাকা ধার করতে পারি, এবং আমরা যদি সেই টাকা ধারটা আমাদের কী হয়, কিসের উপর, যদি আমরা ঋণপত্র বা বন্ডের মাধ্যমে নেই, সেই বন্ডে টাকার পরিমাণ, সুদের পরিমাণ, পরিশোধের টাইম, যাবতীয় শর্তাবলী লেখা থাকে, সেটাই হচ্ছে কি ঋণপত্র বা বন্ড। অ্যান্ড বন্ড এটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি আলোচনা করেছি। আর বন্ডের বৈশিষ্ট্যের পরে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে বন্ড কিন্তু থার্ড পার্টি দিচ্ছে, কোম্পানি নিচ্ছে, অর্থাৎ কোম্পানির এটা একটা লং টার্ম লায়াবিলিটি। কোম্পানির দুইটা লং টার্ম লায়াবিলিটির মধ্যে একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে বন্ড। মানে বন্ডের ভ্যালুয়েশন করে কত টাকা কোন বন্ডের দাম, এটি হচ্ছে এই চ্যাপ্টারে আলোচ্য বিষয়। এই জন্য তোমাদের আমি যে 11টি ফর্মুলা বা সূত্র তোমাদের বলে দিলাম, সেই 11টি সূত্র তোমরা আগে আত্মস্থ করবা, তারপরে তোমরা কিন্তু বন্ড ভ্যালুয়েশন অঙ্ক করার চেষ্টা করবা। কিন্তু সূত্র যার না হয়েছে সে কিন্তু যতই সময় লাগুক সূত্রটা আগে কী করা লাগবে, কিন্তু আগে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, তারপরে অঙ্ক নিয়ে বসলে এটা সমস্যা ইনশাল্লাহ হবে না। আশা করি তোমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনা তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে অবশ্যই কি ওভার ফোন, মোবাইলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্ট গভর্নমেন্ট হর্নার কলেজ, বা আমি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করি, ওগুলোতে কথা বলে তোমরা সলভ করে নিবা। পরিশেষে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।